পড়ছি মাছি জাফর সার্ত্রে। মাছি জাফর সার্ত্রের একটি বিখ্যাত নাটক। এই নাটকের প্রধান চরিত্রগুলো জিউস, অরেস্টিস, ইলেকট্রা, গৃহশিক্ষক, প্রথম শান্তি, দ্বিতীয় শান্তি, ক্লাইটেমানস্ট্রা, প্রথম প্রতিহিংসা, দ্বিতীয় প্রতিহিংসা, যুবতী, বৃদ্ধা, রাজপুরোহিত। আরগোসের নাগরিকবৃন্দ, প্রতিহিংসা দেবীরা, পরিচারক ও প্রসাদের রক্ষিত দল। প্রথম অঙ্ক। আরগস শহরের একটি প্রশস্ত চত্বর, মাঝখানে মাছি এবং মৃতদের দেবতা জিউসের মূর্তি। মূর্তির গালে রক্তের দাগ, চোখ সাদা। প্রথম দৃশ্য, মৃৎপাত্র হাতে কৃষ্ণা বসনা বৃদ্ধা রমণীদের একটি শোভাযাত্রায় সেই মূর্তির সামনে অর্ঘ্য দেয়। দৃশ্যপটের পেছনে একটি নির্বোধ বালক পা ছড়িয়ে বসে আছে। প্রথমে অরেস্টিস এবং গৃহশিক্ষক এবং পরে জিউসের প্রবেশ। অরেস্টিস: এই যে শুনুন। বৃদ্ধা রমণীকুল আর্তনাদ করে ঘুরে দাঁড়ায়। গৃহশিক্ষক: দেখুন, যদি দয়া করে একটা কথা। রমণীকুল এক যুগে মাটিতে থুতু পেলে পা ছড়িয়ে যায়। আহা, ভয়ের কি আছে? আমি শুধু একটা খবর জানতে চাইছিলাম। আমরা পথিক, পথ হারিয়েছি। মৃৎপাত্র মাটিতে ফেলে বৃদ্ধাকুলের ত্রস্তে প্রলয়ন। ধূর্ত ছাই বুড়ি ধাড়ি যত সব ভাবখানা, এমন যেন কেউ মানহানি করতে যাচ্ছে। আহ, কি মধুরী না হলো এই প্রত্যাবর্তন প্রভু! এই শহরে আসার জন্য আপনার সে কি উদ্দীপনা, সে কি উৎসাহ! অথচ সারাটা গ্রিস আর ইতালিতে কিনা এমন হাজারো জনপদ ছড়িয়ে আছে। আছে উত্তম পানীয়, অতিথির প্রতীক্ষায় উন্মুখ সরাইখানা, আছে প্রাণচঞ্চল রাজপথ। কিন্তু এই অসভ্য পাহাড়িগুলো মনে হয় জীবনে কখনো বিদেশি দেখেনি কোনোদিন। কতবার যে পথের হদিশ জানতে চাইলাম, অথচ একবারও যদি একটা সহজ উত্তর পেলাম। তার উপর এই অসহ্য গুমট। এই আরগস যেন এক দুঃস্বপ্নের শহর। চারদিকে ভীত চকিত আর্তনাদ, চারদিকে হই হল্লা। দেখা মাত্রই লোকগুলো এই ধু ধু পথ বেয়ে কেমন কুপড়ে পোকার মতো আড়ালে পালায়। উহু, অসহ্য এই জনজীবন পথ, জনহীন পথ। চকিত কম্পিত হাওয়া আর এই সূর্যের একেই অশুভ দাবদাহ। এর চেয়ে মারাত্মক আর কী হতে পারে? অরেস্টিস বলল, তবু এখানে আমার জন্ম। গৃহশিক্ষক: সেরকমই তো শুনি, কিন্তু আমি হলে এমন ঘটা করে সে কথা বলে বেড়াতাম না। অরেস্টিস বলল, এখানেই আমার জন্ম, তবু আমাকে এখানকার পথের ঠিকানা জেনে নিতে হয় আগন্তুকের মতো। যাক, ওই দরজায় কড়া নাড়ো দেখি। গৃহশিক্ষক বলল, কিন্তু কিসের আশায়? কেউ এসে দুয়ার খুলবে এই তো? বাড়িগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখুন। দেখি। বলুন দেখি, কি মনে হয় আপনার? একটাও কি জানালা দেখছেন কোথাও? আমার তো মনে হয় জানালা ভিতরের আঙিনার দিকে মুখ করা, আর বাড়িগুলোর পেছনে সব বড় রাস্তার দিকে। অরেস্টিসের বিরক্তি লক্ষ্য করে বলল, আচ্ছা আচ্ছা, বেশ, তাই হোক, আমি কড়া নাড়ছি, কিন্তু কোনো আশা নেই, আগে থেকেই বলে রাখছি। গৃহশিক্ষক কড়া নাড়ে, কোনো সাড়া নেই। আবার কড়া নাড়ে। এবার দরজার পাট খানিকটা খোলে। বিপত্তি কেউ বলল, কি চান আপনি? গৃহশিক্ষক বলল, ছোট্ট একটা কথা জানতে চাই, আপনি কি জানেন কোথায়? হঠাৎ সশব্দে দরজা তার মুখের উপর বন্ধ হয়ে যায়। জাহান্নামে যাবাটা যত সব! তা প্রভু, হলো তো না, আরও কোথাও ঠুকে দেখব? বললে আমি তার চেয়ে সব দরজায় কড়া নাড়তে পারি। অরেস্টিস বললে, না, যথেষ্ট হয়েছে। গৃহশিক্ষক বলে, আরে দাঁড়ান, এখানেও যে একজন রয়েছে দেখছি, এই যে শুনছেন? নির্বোধ বালক: হ্যাঁ। গৃহশিক্ষক পুনরায় কুর্নিশের ভঙ্গিতে বলল, এই যে জনাব, শুনছেন? নির্বোধ বালক: হো। গৃহশিক্ষক: হুজুর, যদি মেহেরবানি করে ইজিস্তাসের বাড়ির পট্টা দেখিয়ে দিতেন। নির্বোধ বালক: হো। গৃহশিক্ষক বলল, আমি ইজিস্তাসের কথা বলছি, আরগোসের রাজা ইজিস্তাস। নির্বোধ বালক বলল, হো হো হো। মঞ্চের পশ্চাতের অংশ দিয়ে জিউসের নিষ্ক্রমণ। গৃহশিক্ষক বলল, না, কপালি মন্দ। তা না হলে সবেদনে নীলমণি যে লোকটি দেখে পালালো না, সেও কিনা পাগল। জিউসের প্রত্যাবর্তন। আরে এ কি? লোকটি দেখছি এখানেও আমাদের পিছু নিয়েছে। অরেস্টিস বলল, কে? গৃহশিক্ষক বললেন, ওই দাড়িওয়ালা লোকটা। অরেস্টিস: ও তোমার দেখার ভুল। গৃহশিক্ষক বলল, সত্যি বলছি, আমিও ওকেই যেতে দেখলাম। অরেস্টিস বলল, হয়তো ভুল দেখেছো। গৃহশিক্ষক: অসম্ভব, ওরকম দাড়ি আমি জীবনে কখনো দেখিনি। অবশ্য পার্লার মেয়ে জিউসের ব্রোঞ্জের মূর্তিতে ওই রকম দাড়ি ছিল।
ওই দেখুন লোকটা আবার আসছে, কি চাই ও আমাদের কাছে? অরেস্টিস বলল, আমাদের মতো কোনো আগন্তুক হয়তো বা। গৃহশিক্ষক বলে, কি যে বলেন? ডেলপির প্রথমে পথ দেখা ওর সাথে, ইতিহাতে জাহাজে চেপেও ওর দাড়ি আমার নজর এড়ায়নি, নৌপ্লিয়াতেও তো আমাদের পায়ে পায়ে ছিল বলতে গেলে, আর এখনও ব্যাটা এখানেও ঠিক এসে হাজির। একে দৈব যোগ ঠিক বলা যায় না। হাত দিয়ে মুখ থেকে মাছি তাড়িয়ে, যাই বলুন আরগোসের এই মাছিগুলো কিন্তু নগরবাসীর চাইতে অনেক মিশুক। এই দেখুন মাছির মেলা বসে গেছে ওই হাবাটার চোখে। নিদেন পক্ষে ডজনখানেক তো হবেই। মহা আনন্দে যেন এক টুকরো রুটির উপর মচ্ছব বসিয়েছে, কিন্তু ওর মুখে কি নির্মল হাসি, যেন পরম তৃপ্তি মাছি এই এই চেটেপুটের খাওয়াতে। আর এই তো হবেই না না কেন, ওর চোখ বেয়ে দেখুন না কী সব বেরোচ্ছে, যেন জাত গোয়ালের দই আর কি। হাত দিয়ে গায়ের মাছি তাড়িয়ে, যা যা বেটারা, এই যে আপনার উপরও হামলা করতে ছাড়েনি। মাছি তাড়াতে তাড়াতে বলল, আপনার কাছে অবশ্য খুব খারাপ লাগার কথা নয়, নিজ দেশে নিজেকে পরবাসী ভেবে মনে যার এত খেদ এত দুঃখ, তা অন্তত এই মাছিগুলো তো আপনাকে স্বাগত জানাচ্ছে, দেখে মনে হচ্ছে চিনতে পেরেছে। সবাইকে মাছি তাড়িয়ে, তা এখন একটু শান্তি দে বাবারা, জানি আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু এবার ক্ষান্ত দিয়ে যথেষ্ট হয়েছে। কোত্থেকে আসে নচ্ছারগুলো, কত বড় দেখো না এক একটা, আর গলার কি বাহার, যেন বাদলা দিনের কোল্লা ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাং। মুহূর্তের নীরবতা। গৃহশিক্ষক বললেন, জনাবের পরিচয়? জিউস বলল, আমার নাম দিমিত্রিয়াস, এথেন্সে আমার নিবাস। অরেস্টেস বললেন, পক্ষকাল আগে জাহাজে আপনাকেই দেখেছিলাম মনে হয়। জিউস বলল, হ্যাঁ জি, আমিও আপনাকেই দেখেছিলাম বই কি। রাজপ্রসাদ থেকে মর্মন্তু আর্তনাদ। গৃহশিক্ষক বলল, ওই যে শুনুন, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না, তার চেয়ে প্রভু চলুন পালাই এখান থেকে। অরেস্টেস বললেন, চুপ। জিউস বলল, ভয়ের কিছু নেই, আজকে দিনটি ওরা মৃতদের দিবস বলে, ওই চিৎকার দিয়েই অনুষ্ঠান শুরু হয়। অরেস্টেস বলল, এই শহরে আপনি দেখি অনেক খবরই রাখেন দেখছি। জিউস বলেন, হ্যাঁ প্রায়ই এখানে আসা পড়ে কিনা। ট্রয়ের যুদ্ধ শেষে আগামম্ননের গৃহ প্রত্যাবর্তনের দিনও আমি এখানেই ছিলাম। বিজয়ের গর্বে স্ফীত গ্রিক নৌবহর নৌপ্লিয়ার বন্দরে বেরল। দুর্গা প্রাকারের উপর থেকে দেখা গেল হংসবলাকার মতো সাদা সাদা পালের মেলা সারাটা সাগর জুড়ে। মাছি দাঁড়াতে দাঁড়াতে, তখন এসব মাছি ছিল না এখানে। আরগস ছিল তখন ছোট্ট শহর, নীল আকাশের নিচে মদালছে অচঞ্চল। পরের দিন অন্যদের সাথে আমিও নগরের প্রাচীরে উপর উঠে রাজকীয় শোভা দেখলাম। সমতল ভূমিতে আঁকাবাঁকা পথ বেয়ে আসছে। দ্বিতীয় দিন সন্ধ্যায় রানী ক্লাইটেমেনুস্ট্রা দুর্গ পাকারে উঠে আসলেন, সঙ্গে বর্তমান রাজা ইজিস্থাস। জনতা বিস্ফারিত নেত্রে তাদের মুখ দেখল অস্তমান সূর্যের ব্রয়ালু লালিমা। তারা বুঝতে পেরেছিল এ কিসের অশুভ ইঙ্গিত, তবু কেউ কিছু বলল না। ইজিস্থাস ছিল রানীর প্রেমিক, সে কথা বোধহয় আপনি জানেন। নির্দয় পশু হলেও সেদিন তার মুখেও দেখেছিলাম খানিকটা ম্লান চিন্তার আভাস। কিন্তু কি হলো, আপনি কেমন প্যাকাশে দেখাচ্ছে কেন? অরেস্টেস বলল, কিছু নয়, দীর্ঘ পথের ক্লান্তি, আর তাছাড়া এই অসহ্য গরম। কিন্তু থামলেন কেন? আমার বেশ লাগছে শুনতে। জিউস বললেন, আগামেমনন লোক হিসেবে ছিল চৌকস, কিন্তু একটা ভুল তিনি করেছিলেন। আইন করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, আর সেটাই হলো তার কাল। প্রকাশ্যে ফাঁসির দড়িতে কাউকে তরফাতে দেখলে এই দেহাদি লোকগুলো দারুণ পুলক পায়, আর তাতে তাদের ওই পৈশাচিক বৃত্তিটাও আসে থিতিয়ে। কিন্তু বহুদিন এসব কিছু না দেখে লোকগুলো সব হাঁপিয়ে উঠেছিল, তাই ওরা কিচ্ছু বলল না। মনে মনে উৎফুল্ল হয়ে উঠল আর একটা ভয়ালো অপমৃত্যু দেখার পুলকে। রাজাকে ওরা বিজয়ী বেশি নগরীর তোরণে অতিক্রম করতে দেখল, কিন্তু ওরা কিচ্ছু বলল না। ক্লাইটেমেনুস্ট্রাও যখন পালকের মতো নরম পেল বাহু দুটি সুরভি দিয়ে রাজাকে স্বাগত জানালেন, তখন ওরা নীরব রইল। অথচ সেই মুহূর্তে ছোট্ট একটি কথা, শুধু একটি ইঙ্গিতই যথেষ্ট ছিল, কিন্তু এগিয়ে এলো না। মনে মনে সবাই তখন রাজার ওই আঘাতে জর্জরিত বিকৃত মেহত দেহটার পৈশাচিক কল্পনায় মগ্ন। অরেস্টিস বলল, কিন্তু আপনি কিছু বললেন না। জিউস বললেন, জানি আপনার রাগ হচ্ছে, হৃদয়বান বলে আপনাকে আমার আরও বেশি ভালো লাগলো। না, বলতে বাধা নেই, আমিও সেদিন নীরব ছিলাম। আমি প্রবাসী, আমার এখানে কিচ্ছু বলার নেই।
পরের দিন প্রাসাদের ভেতর থেকে যখন রাজার প্রাণবেদী আর্তনাদ শোনা গেল, তখনও তারা কেউ কিছু বলল না। চক্ষে তাদের তখন উদ্ভ্রান্ত উচ্ছ্বাস। সারাটা শহর তখন কামার্ত নারীর মতোই তপ্ত পুলকে শিহরিত। অরেস্টেস বলল, তাই আজ রাজদণ্ড এখন হন্তারকের হাতে। সুদীর্ঘ 15 বছর কেটেছে তার পরম সুখে। আমার ধারণা ছিল দেবতারা ন্যায়নিষ্ঠ। জিউস বললেন, আহা, অমন চট করে দেবতাদের দোষারোপ করবেন না। এ ধরনের অধর্মের মাঝে ধর্মের পথ নির্দেশ, সেই ভালো নয় কে? অরেস্টেস বলল, তা পথ নির্দেশ কি করলেন তারা? জিউস বললেন, পঙ্গপালের মতো মাছি পাঠালেন এই শহরে। অরেস্টেস বললেন, মাছি? এখানে মাছির কি করার আছে? জিউস বলল, মাছি একটা প্রতীক বিশেষ, তবে দেবতারা এর প্রতিকার কি করলেন তা জানতে চাইলে নিজের চারপাশ ভালো করে একবার তাকিয়ে দেখুন। ওইখানে ওই বুড়িটাকে দেখছেন? কালো ছোট্ট কদর্য পা নিয়ে দেয়ালের ভর দিয়ে উকুনের মতো গুটি গুটি চলছে। এই হলো এই শহরের কিমার্জিকগুলোর নমুনা, যারা প্রতিটি আনাচে কানাচে কিলবিল করছে। আচ্ছা, বিশেষ না হয় দেখুন, আমি ওকে ধরে আনছি। ঝাঁপিয়ে পড়ে বুড়িটাকে টেনে মঞ্চের সামনে নিয়ে আসে। এই যে দেখুন কেমন ধরেছি। এই ম্যাগি শোন, ঢং দেখো না, কেমন পিটপিট করে তাকাচ্ছে। বৈশাখের জলসানো রোদের আজ কি তোর ওই চোখে আজ নতুন করে লাগছে নাকি? যে দেখুন কেমন বর্ষি বেদা মাছের মতো তর পাচ্ছে। এই ম্যাগি, তোর আবার পা থেকে মাথা পর্যন্ত এই কালো কাপড় কেন? কার জন্য চোখ করছিস? কতজন ছেলে মরেছে তোর? বল, কার জন্য তোর ওই কৃষ্ণ বাসন? বৃদ্ধা রমণী বলল, আমি শোক কারোর জন্য করছি না হুজুর, আরগোছের সবাই অমন কালো কাপড়ই পরে। জিউস বলল, সবাই কালো কাপড় পরে? ওহো, বুঝেছি, তোরা সব তোদের মৃত রাজার জন্য শোক করছিস। বৃদ্ধা রমণী, চুপ, দোহাই আপনার, ও কথা বলবেন না। জিউস বলল, বুড়ি, তোর বয়স তো অনেক দেখেছি। হ্যাঁ, তুই নিশ্চয়ই শুনেছিলি সেই প্রাণবেদী আর্তনাদ। সারাটা সকাল যে মর্মন্তুদ চিৎকার, রাজধানীর পথে পাষাণে পাষাণে মাথা কুটে মরেছিল, তুই তার কি করছিলি শুনি? বৃদ্ধা রমণী বলল, আমার স্বামী তখন মাঠে কাজে গেছি। আমি মেয়ে মানুষ, কি বা করার ছিল, ঘরে দুয়ারেটি চুপটি করে বসেছিল। জিউস বলল, হ্যাঁ, কান পেতেছিলি আধ খোলা জানালার পর্দার আড়ালে, যাতে ভালো করে শোনা যায় সেজন্য। আর বুকের দূরে দূরে শব্দের সাথে তোর ওই যৌবনের রসে স্ফীত নিতম্বে কি উদ্বেল হয়ে ওঠেনি একটা অবরুদ্ধ পুলক শিহরণ? বৃদ্ধা রমণী, চুপ করুন, দোহাই আপনার। জিউস বলল, আর সে রাতে স্বামীর বুকে নিঃশেষে সোপে পেয়েছিলি চরম রমণের পুলক, মধুচন্দ্রের মধু জামিনীর মতো। বৃদ্ধা রমণী বলল, হুজুর, আপনিও কি মৃতদের একজন? জিউস বলল, ঋত, আমি পাগল নাকি? তা সে যাই হোক, আমি কে তা নিয়ে তোর মাথা ঘামাবার দরকার নেই। তুই বরং তোর নিজের কথা ভাব। ঋত পাপের অনুশোচনা করে দেবতারা দুয়ারে ক্ষমা চা। বৃদ্ধা রমণী বলল, অনুশোচনা? সেই আগুনেই তো জ্বলছি হুজুর। আহা, কেমন করে বোঝাই সে আগুন কেমন দিকি দিকি জ্বলছে। সে আগুন শুধু আমি নই, আগুনে জ্বলছে আমার মেয়ের জামাই। ওরা প্রায়শ্চিতের জন্য বছরে একটা করে গরু বলি দেয়। আমার নাতিও জন্মেছে এই চরম অনুশোচনার মাঝে। খুব ভালো ছেলে, অমন সোনার টুকরো ছেলে হয় না, কিন্তু পাপের বোঝার কথা ভেবে ভেবে ও যেন কেমন হয়ে গেছে। হাসে না, খেলে না, অথচ বয়স মাত্র 7 বছর। জিউস বললেন, বেশ হয়েছে, তাই তো হওয়া উচিত। আর ওই আগুন বুকে নিয়ে মর্গে, তোর ওই মুক্তির একমাত্র পথ। যা, ভাগ এখান থেকে। বৃদ্ধা রমণীর বলেন, জানেন আমার ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় অতীতের ধর্মবোধ শঙ্কার মাঝেই নিহিত। অরেস্টেস বললেন, আপনি কেমন ধারা মানুষ শুনি? জিউস বললেন, আমার ভালো মন্দ কার কি আসে যায়? আমরা আলোচনা করছি দেবতাদের সম্পর্কে। আপনি বলুন, ইজিস্থাসের চরম শাস্তি দেওয়া কি উচিত ছিল না তাদের? অরেস্টেস বললেন, উচিত ছিল? তা আমি কি করে বলবো কি তাদের উচিত ছিল? আরও এই নিয়ে আমারই বা মাথা ঘামাতে যাবো কেন? আমি এখানকার কিছুই জানি না। ইজিস্থাসও কি এমনি অনুতপ্ত? জিউস বললেন, ইজিস্থাস? খুবই অবাক হব তাহলে। আর সে অনুতপ্ত হলেই বা কি আসে যায়? সারাটা শহর তারই পাপের প্রায়শ্চিত্ত করছে। অন্তহীন বিরামহীন সে অনুশোচনা। রাজপ্রাসাদের ভেতর থেকে ভয়াবহ ভৌতিক চিৎকার ওঠে। ওই শুনুন, মৃত রাজার মরণ চিৎকার, যাতে না ভুলে সেজন্য ওরা মৃত্যু উৎসব পালন করে প্রতি বছর এই দিনটিতে।
পাহাড়ি এলাকা থেকে উচ্চতম কণ্ঠের অধিকারী মেষ পালককে ধরে আনা হয় আর প্রাসাদের বৃহত্তম কক্ষে তাকে রাখা হয় দণ্ড, এই ধরনের আর্তনাদ করার জন্য। অরেস্টিসের মুখে ঘৃণার অভিব্যক্তি। আরে আপনি দেখছি এর মধ্যে ঘাবড়ে গেলেন। এ তো নস্যি মাত্র। ওরা যখন মৃতদের মুক্ত করে দিবে তখন আপনি কি করবেন তাই আমি ভাবছি। ঠিক 15 বছর আগে এই দিনটিতে আগামেমননকে হত্যা করা হয়েছিল, আর সেই দিন থেকেই আরগোসের এই প্রাণচঞ্চল লোকগুলোর জীবনে কি অভাবনীয় পরিবর্তনই না এসেছে। এখন এরা আমার কত আপন, কত অন্তরঙ্গ। অরেস্টিস, অন্তরঙ্গ আপনার? জিউস বললেন, ধীরে যুবক, ধীরে। সামান্য ভুল হলো, আমি বলতে চেয়েছিলাম দেবতাদের অন্তরঙ্গ। অরেস্টিস বললেন, অবাক করলেন আপনি। আপনি কি বলতে চান যে এই রক্তাক্ত দেয়াল, মাছির চাক, ধুধুরোদ্দুর, এই জনশূন্য পথ, ওই রক্তাপ্লুত দেবতার মুখ, আর ওই অন্ধকারে ঘরে হামাগুড়ি দিয়ে চলা লোকগুলোর ছাতি পেটামো মাতম, ওই হিম রক্ত করা ভয়াবহ চিৎকার, আপনি কি বলতে চান জিউস অন্যান্য দেবতারা এতে আনন্দ পান? জিউস বললেন, দেবতাদের বিচার করতে যাওয়া ঠিক নয় যুবক, তাদের কিছু গোপন দুঃখ আছে বই কি। অরেস্টিস বললেন, ইলেকট্রা নামে আগামেমননের একটি মেয়ে ছিল বোধ করি। জিউস, হ্যাঁ, সেখানেই আছে। অরেস্টিস নামে তার একটি ছেলেও ছিল শুনেছি সে মারা গেছে। অরেস্টিস বললেন, হ্যাঁ প্রভু, আপনি তো ভালো করেই জানেন সে মরে গেছে। নৌপ্লিয়ার লোকের মুখে শুনেছি আগামেমননের হত্যার পরেই জিস্থাস তাকে সাবার করার আদেশ দিয়েছিল। জিউস বলল, তবু কেউ কেউ বলে সে নাকি বেঁচে আছে। যে লোকের হাতে শিশু অরেস্টিসকে হত্যার ভার দেওয়া হয়েছিল সে নাকি দয়া পরবশ তাকে বনে রেখে যায়। এথেন্সের কোনো ধনাঢ্য ব্যক্তি তাকে পেয়ে বাড়ি নিয়ে যান, কিন্তু আমার মনে হয় তার মরাই ভালো ছিল। অরেস্টিস বলল, কেন কেন বলুন দেখি। জিউস বললেন, এই ধরুন যদি সে কোনোদিন এই শহরে এসে হাজির হয় তাহলে। অরেস্টিস বললেন, থামলেন কেন বলুন। জিউস বললেন, তা আপনি যখন একান্তই শুনতে চাইছেন তার সঙ্গে দেখা হলে আমি বলতাম, দেখো বালক। বালকই বলতাম, কারণ ওর বয়স এখন হয়তো আপনার মতোই হবে, মানে বেঁচে থাকলে আর কি। ভালো কথা, আপনার নামটাই জানা হয়নি এখনো। অরেস্টিস বলল, ফিলেবুস। করিন্থে আমার পিতৃনিবাস। কিছুদিন হলো দেশ ভ্রমণে বেরিয়েছি মনটাকে খানিকটা সজীব সতেজ করার জন্য, আর আমার সাথে এই বুড়ো কৃতদাস আমার গৃহশিক্ষক। জিউস বললেন, ধন্যবাদ। যাক, আমি অরেস্টিসকে বলতাম, এই দেখো বালক, সুবোধ বালকটির মতো মানে কেটে পড়ো। কি করতে এসেছো এখানে? আপনার অধিকার প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, মানে তুমি সাহসী, আমিও শক্তির অধিকারী। একদল ভালো যোদ্ধার পুরো ভাগে সুদক্ষ দলপতি হওয়ার যোগ্যতা তোমার আছে, কিন্তু এই জীবিত অথচ মৃত পুঁতি গন্ধময় মাছের সংকুল শহরের উপর প্রভুত্ব করার চাইতে মহত্তর অনেক কিছু করার তোমার রয়েছে। এই শহরের বাসিন্দারা মহাপাপী, আর এরা যে অনুশোচনায় জ্বলছে তা তো দেখতেই পাচ্ছ। এদের এভাবেই থাকতে দাও, ওদের এই প্রাণান্তকর প্রয়াসকে সম্মান করো। তুমি তো আর ওদের দলের নও। ওই নিষ্পাপ পবিত্রতা তোমার এবং ওদের মাঝে তুলে রেখেছে অলঙ্ঘনীয় দেয়াল। সুতরাং ওদের জন্য বিন্দুমাত্র দরদ থাকলে চলে যাও, না হলে ওদের ধ্বংস তোমার হাতেই। মুহূর্তের জন্য যদি বাধা দাও তাহলে ওদের এই পাপ ঠান্ডা চর্বির মতোই অন্তরে বসে যাবে। ওদের শঙ্কায় আকুল, আর এই দুই দেবতাদের বড় প্রিয়। এই ধরনের পাপীদের পেলে দেবতারা খুশি হন। তুমি কি দেবতাদের অনুগ্রহ থেকে তাদের বঞ্চিত করবে? পরিবর্তে ওদের তুমি কি বা দিতে পারো? ছোট্ট শহরে দৈনন্দিন জীবনের সীমাহীন একঘেয়েমির আর সেই বিরামহীন ক্লান্তি, বিলম্বিত বৈশাখী প্রহরের অলস মায়ামাখা জীবনের ক্লান্তি। সে যে কি আত্মঘাতী ক্লান্তি! হে বালক, ফিরে যাও। এই শহরের অসহায় লোকগুলোর জীবনে শান্তি একখণ্ড সুতোর প্রান্তে ঝুলছে। এই নিয়ে নাড়াছাড়া করেছ কি এদের সর্বনাশ ডেকে এনেছ? অরেস্টিসের চোখে চোখ রেখে বললেন, সেই সর্বনাশের আগুন তোমাকেও রেহাই দেবে না যেন। অরেস্টিস বললেন, বটে, তাহলে এই আপনি ওকে বলতেন? আর আমি সেই যুবক হলে কি উত্তর দিতাম জানেন? বলতাম, হিংস্র দৃষ্টিতে একে অপরের দিকে তাকায় গৃহশিক্ষকের কাশি। না, জানি না কি বলতাম আমি। হয়তো আপনার কথাই ঠিক, বিশেষ করে আমি যখন এর সাথে পাচ্ছে নেই, সেক্ষেত্রে আমার তো জানার কথা নয়। জিউস বললেন, বেশ, অরেস্টিসেরও এমন সুমতি হোক, সে আশাই আমি করব। তা আমার এখন যেতেই হবে। সালাম বন্ধু।
অরেস্টিস: সালাম। জিউস বলল, ওহো ভালো কথা, এই নচ্ছার মাছিগুলো খুব বেশি জ্বালাতন করে, ওদের হাত থেকে রেহাই পাবার একটা উপায় বাতলে দিয়ে যায়। জেনে রাখুন, ওই দেখুন এক দঙ্গল মাছি আপনার মাথার উপর বনবন করছে। বেশ, এবার দেখুন হাতের কবজিতে কেমন টাপাস করে আঘাত করলাম, তারপর হাতটা কীভাবে নাড়বেন, তারপর আমার মতো করে বলবেন অন্তর মন্তর চু। এই যে দেখুন কেমন করে ঝরঝর করে মাটিতে কিলবিল করছে শুঁয়োপোকার মতো। অরেস্টিস: ওরে বাপ রে বাপ। জিউস বললেন, ও কিছু নয়, সামান্যই হাত চাপাই, অবসর সময়ে মাছের উপর মন্ত্র চালিয়ে আমি আমোদ পাই। আচ্ছা আসি তাহলে, দেখা হবে। জিউসের প্রস্থান। প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য। অরেস্টিস এবং গৃহশিক্ষক। গৃহশিক্ষক বললেন, হুঁশিয়ার, লোকটা কিন্তু জানে আপনি কে। অরেস্টিস বললেন, লোক? তুমি কাকে বলছো? ও মানুষ নাকি? গৃহশিক্ষক বললেন, আপনার কথা শুনে বড় দুঃখ হয় প্রভু, আপনি প্রশ্ন করেছেন ও মানুষ নাকি, কিন্তু আমার শেখানো সব কথা সব কিছুই বরবাদ হলো দেখছি। সেই সব কথা সব কিছুই বরবাদ হলো দেখছি, সেই সহাস্য সন্দেহবাদেরও দেখছি কোনো প্রভাব পড়েনি আপনার উপর। কসম খেয়ে বলছি, মানুষ ছাড়া এই দুনিয়া আর কিছু নেই, আর বেশি কিছু থাকতে পারে না। ওই দাড়িওয়ালা লোকটা যে মানুষ সে হলপ করে বলছি, ইজিস্থাসের পোষা কোনো টিকটিকি হবে হয়তো বা। অরেস্টিস বলল, আরে রাখো তোমার ওই দর্শনের ওই ভুলি, মাথাটা যা খেয়েছো যথেষ্ট, আর না। গৃহশিক্ষক বললেন, মাথা খেয়েছি? কারো মনের সংস্কারের বন্ধন মুক্ত করে দেওয়াটাকে আপনি মাথা খাওয়া বলেন? উফ, কি সাংঘাতিক পরিবর্তন! অথচ একদিন আপনার মনের কোনো কথাই গোপন ছিল না আমার কাছে, কিন্তু আজ। যাক, অন্তত কি ভাবছেন সে কথা বলতে পারেন। আমায় কি জন্য টেনে এনেছেন এখানে, কি উদ্দেশ্যে? অরেস্টিস বললেন, উদ্দেশ্য? কোন উদ্দেশ্যের কথা? কি বলেছিলাম কখনো? যাক, যথেষ্ট হয়েছে, এবার চুপ করো দেখি। রাজপ্রাসাদের দিকে কয়েক পা গিয়ে, এই আমার প্রাসাদ, এখানেই আমার পিতার জন্ম, আর এখানেই একবার বনিতা এবং তার অবৈধ প্রেমিক মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আমারও জন্ম এখানেই, আমার বয়স বছর 3। ইজেস্তাচের চামুন্ডারা আমাকে এখান থেকে বের করে নিয়ে গেল, খুব সম্ভব ওই দুয়ার দিয়ে। ওদের একজন আমায় কোলে নিয়েছিল, আমি তখন জেগে, নিশ্চয়ই খুব কাঁদছিলাম, কিন্তু তবু তার কিছু আজ মনে পড়ে না, কিচ্ছু না। আমি পুরনো প্যাশনের গাম্ভীর্যদীপ্ত একটা বিশাল মৌন অট্টালিকার দিকে তাকিয়ে আছি, অথচ মনে হচ্ছে আমি যেন এটাকে দেখেছি জীবনে এই প্রথমবারের মতো। গৃহশিক্ষক বললেন, কোনো কিছুই মনে পড়ছে না হুজুর? বেশ কক নাফরমানি বলতে হবে। 10টা বছর ধরে আমি কি প্রাণান্ত পরিশ্রমই না করেছি, এত কিছু শেখালাম, কত জায়গাতেই না ঘুরলাম, কত শহরই না দেখলাম, সব বেমালুম ভুলে গেছেন। আর সেই স্থাপত্য সম্পর্কে বিশেষ পাঠ তাও দিলাম, অথচ প্রাসাদ, মন্দির, অট্টালিকা কত কিছুই না দেখছেন আপনি। সব মিলিয়ে গ্রিসের উপর একটা ভালো নির্দেশিকাও লিখতে পারেন ইচ্ছে করলে। অরেস্টিস: প্রাসাদ? তাই, অগণিত প্রাসাদ, স্তম্ভ, মর্মর মূর্তি, পাথর আর পাথর, একবার ভারী। এত পাথর মাথায় নিয়ে মাথাটা আরও ভারী বোধ হচ্ছে না কেন? আর এতই যখন বলছো, ইফিসাসের মন্দিরে 387টি সোপানের কথাই বা বলছো না কেন? একের পর এক যে সোপানগুলো ভেঙে আমি উপরে উঠেছি, ওর প্রত্যেকটি সোপানই আমার মুখস্থ। যতদূর মনে পড়ে ওই সপ্তদশ সোপানটি বেশ খানিকটা ভাঙা, কিন্তু বাহ, এই যে দেখছি আমাদের পুরনো বুড়ো কুকুরটা খড়ের গাদার ছেড়ে শীতেল পা দুটো টেনে টেনে কেমনি এগিয়ে আসছে তার প্রভুকে স্বাগত জানাতে। এই বুড়ো কুকুরটার স্মৃতিও আমার চাইতে তীক্ষ্ণ, অন্তত সে তার প্রভুকে চিনতে পারছে, আর নিজের প্রভু, অথচ আমার আপন বলতে কি আছে? গৃহশিক্ষক বললেন, কেন? আপনার বই দগ্ধ আর কোলো সৃষ্টি
সে কি আপনার নয়? আপনার সেই বৈদগ্ধ্যকে আমি তিলে তিলে লালন করেছি। আমার জ্ঞান আর অভিজ্ঞতার ফলে আমি পরম দরদে গেঁথেছি সেই পুলহার। সে সব কি আপনার নয়? গোড়া থেকে আমি আপনাকে সব রকমেরই বই পড়িয়েছি, যাতে মানুষের মনের অন্তহীন বৈচিত্র্য আপনার কাছে স্পষ্ট হয়ে ওঠে। কতবারই না আপনাকে বলেছি মানুষের বিশ্বাস আর রীতিনীতির বিপুল এক পার্থক্যের কথা। আর তাই আপনার যৌবনদীপ্ত সৌম্যকান্তি এবং অর্থ সম্পদের সাথে আপনি পেয়েছেন প্রবীণের প্রজ্ঞা। আপনার মনে তাই সকল সংস্কারের ঊর্ধ্বে। আপনি তাই কোনো বন্ধন নাই, আপনার নাই কোনো পেশা, আপনি মুক্ত। তাই সব পথই আপনার সামনে অবারিত। কিন্তু পথের হাতছানিকে আপনি উপেক্ষা করতে পারেন, আর সেটাই আপনার সকল শক্তির রহস্য। এক কথায় সাধারণ মানুষের বহু ঊর্ধ্বে প্রতিভায় দীপ্ত আপনি। যে কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্থাপত্য কিংবা দর্শনের অধ্যাপক হবার যোগ্যতা আপনার আছে, কিন্তু নিজ ভাগ্যের প্রতি কেন আপনার এই অভিযোগ অরেস্টিস? না, এই ঠিক অভিযোগ নয়। কিসের বিরুদ্ধেই বা অভিযোগ করব বলো? তুমি আমায় সকল সংস্কারের বাঁধন থেকে মুক্ত করেছ। মাকড়সার জালের মতো যে ছেঁড়া সুতো দিশাহীনভাবে তস্ত বাতাসে বেশি বেড়ায়, তারই মতো করে উদ্ধাম বাদন হারা মসলিনের মতোই হালকা ভার মুক্ত হাওয়ার ভাসছি আমি। জানি জানি ভাগ্যবান, ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন, তা বোঝার ক্ষমতাও আমার আছে। কারো কারো জন্মই হয় নির্দিষ্ট গণ্ডিতে, সে গণ্ডির বাইরে পা দেওয়ার ক্ষমতা তাদের নেই। সেই চক্কাটা পথেই তাদের চলতে হয়। সে পথের শেষে একটা বিশেষ কর্তব্য থাকে পুনর্নির্ধারিত, যা তাদেরও অবশ্য করণীয়। সুতরাং প্রস্তার গাতে ক্লান্ত ক্ষত বিক্ষত পা দুটি টেনে টেনে পথ চলেন তারা মন্থর গতিতে। কিন্তু তবু তাদের সে চলায় থাকে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে চলার আনন্দ। অবশ্য তোমার কাছে সে আশা হয়তো নিতান্তই লঘু, ইতরজনিত। অন্যদিকে এমনই কিছু লোক আছে যারা স্বল্পবাসী, যাদের সারা অন্তর জুড়ে একটা বিষাদময় ভাবনার ভার, যাদের সারা জীবনের গতি বদলে গেছে। কারণ ছোটবেলায় একদিন, বয়স যখন 5 কি 7, হ্যাঁ, আর আমি এই কথা মানতে রাজি, ব্যক্তি হিসেবে এরা মহৎ নন। 7 বছর থেকেই আমি জানি আমাদের কোনো ঠাঁই নেই কোনো মোহবন্ধনে। আমার চারপাশে এই অনুপম শাখাগন্ধ, ছাদে বর্ষার রিমঝিম কিন্তু সোনালি ভার, ভোরের রৌদ্রের ঝিকিমিকি, এই সব কিছুই আমাকে পাশ কাটিয়ে গেছে। জানি এ আমার নয়, এরা কখনোই আমার শৈশবের, আমার কৈশোরের স্মৃতিতে একান্ত হবে না। কারণ স্মৃতি এক ধরনের বিলাসিতা, যা কিনা তাদেরই সাজে যাদের আবাস আছে, জমি আছে দাসদাসী আর এক পাল হালের বলদ। কিন্তু আমার, ঈশ্বরকে ধন্যবাদ, আমি হাওয়ার মতো হালকা, বন্ধনহীন, নির্মোহ। আমি হাওয়ার মতো হালকা, বন্ধনহীন, নির্মোহ। আমার এই মনটি একান্তই আমার। নৈশব্দের আলোকে দৃপ্ত প্রাসাদের দিকে গিয়ে হয়তো আমি এই প্রাসাদেই লালিত হতাম। সেক্ষেত্রে তোমার বইগুলো আমার আর কোনোদিনই পড়া হতো না, হয়তো পড়তেই শিখতাম না। একজন গ্রিক যুদ্ধরাজের পক্ষে পড়তে শেখাটা খুবই অস্বাভাবিক কিনা? কিন্তু এই দুয়ার দিয়ে আমার আগমন আর নির্গমন হতো লক্ষবার। শৈশবে দরজা দিয়ে পাট দুটো নিয়ে হয়তো খেলা করতাম। পাট দুটোকে দু হাতে ঠেলে হয়তো করতাম শক্তির পরীক্ষা, কিন্তু কাঠের পাখে হয়তো ক্যাচ করে শব্দ উঠত, কিন্তু ওই সুবিশাল দরজা টলতো না এতটুকু। পরে কিছুটা বড় হলে রাতের অন্ধকারে হয়তো দুয়ারের ফাট দুটো খুলতাম চুপি চুপি, উন্মুখ অভিসারীর দুর্বার বাসনায়। আরও কিছুকাল পর হয়তো আমার অনুচরেরা খুলে দিত এই দুয়ার, আর আমি ঘোড়ায় চেপে টকবক হয়ে করে পার হয়ে যেতাম ওই সিংহ দুয়ার, আমার বড় স্বাদের কাঠের দরজা।
ওদের চাবি ফোকরটা হয়তো খুঁজে পেতাম চোখ বুজে। আর ওই যে ছোট্ট ছিদ্র দেখছো, ওটা হয়তো আমিই করতাম প্রথম যেদিন বর্ষা নিক্ষেপে তালিম দিলাম। কিছুটা এগিয়ে গিয়ে, কিছুটা পিছিয়ে গিয়ে দেখি ওটাই তো ডরিও শিল্পরীতি, তাই না? এই সোনালি কাজটা কেমন বলো দেখি। অমনটা দেখেছিল ডোডোনায়, অমনটা দেখেছিলাম ডোডোনায়। চমৎকার নকশি কাজ। যা হোক, কিন্তু এবার কিছু একটা বলবো যা শুনে তুমি খুব খুশি হবে। এই প্রাসাদ আমার নয়, এই দুয়ারও আমার নয়, এর কিছুই আমাকে পিছু টানের কারণে হতে পারে না। যাক, গৃহশিক্ষক বললেন, এতক্ষণে তবু কিনা বুদ্ধিমানের কথা বলছেন। এই শহরের মানুষ হলে কি লাভ হতো বলুন দেখি। একদিনে আপনার আত্মা পীড়িত হয়ে উঠে একটা ধিকৃত অনুশোচনায় জ্বলছে, জ্বালায়। গৃহশিক্ষকের কথা শেষ হলো। অরেস্টিস বললেন, তাহলে সে তো হতো আমারই অনুশোচনায়। এই যে বৈশাখী রোদে আমার চুলের পোড়া গন্ধ, সেও তো আমারই। আর এই মাছিদের একঘেয়ে বনবন, সেও আমার। এই মুহূর্তে প্রাসাদের পশ্চাতে কোনো অন্ধকার ঘুম ঘরে নগ্ন হয়ে শুয়ে জানালার কুলগুলি দিয়ে দেখতাম এক চলক আলোক রশ্মি। অপেক্ষায় থাকতাম সূর্যাস্তের, অপেক্ষায় থাকতাম একটা মনোরম গোধূলির, যা সন্ধ্যার অন্ধকারে জেগে উঠত একটা মিষ্টি সোঁদা গন্ধের মতো। আরগসের এই সন্ধ্যা আরও হাজারো সন্ধ্যার মতো অপরিচিত হয়েও যা চিরনতুন। আরেকটি সন্ধ্যা যা আমারই হওয়া উচিত। না, চলো ফেরা যাক। অন্যের পুলককে নিজের ভেবে কাজ নেই। গৃহশিক্ষক বললেন, প্রভু, বড় স্বস্তি পেলাম। গত কয়েক মাস ধরে, মানে যখন থেকে আপনার জন্ম রহস্য সম্পর্কে আপনাকে অভিহিত করেছি, তখন থেকে লক্ষ্য করেছি আপনি যেন কেমন বদলে যাচ্ছেন। তা দেখে কত যে বিনিদ্র রজনী কাটিয়েছি আমি বড্ড ভয় পাচ্ছিলাম। অরেস্টিস বললেন, কেন, কিসের ভয়? গৃহশিক্ষক, থাক, শুনে কাজ নেই। গৃহশিক্ষক বললেন, অরেস্টিস বললেন, না, বলো শুনি। গৃহশিক্ষক বললেন, মনটা ছোটবেলা থেকেই সন্দেহবাদ আর কৌতুকময় জীবনবোধের চাঁচে ঢালাই বলেই কখনো কখনো কল্পনা বিলাস অপরিহার্য। মোদ্দা কথা ভাবছি জিজ্ঞেস করব, ইজিস্থাসকে তাড়িয়ে তার স্থলাভিষিক্ত হওয়ার কোনো উদ্ভট বাসনা আপনার আছে কিনা? অরেস্টিস বলল, ইজিস্থাসকে তাড়িয়ে? থেমে, না হে পণ্ডিত প্রবর, ভয় নেই, সে কাজের অনেক দেরি হয়ে গেছে। লোকচক্ষে পূজ্যপাদ এই ঘৃণ্য শয়তানটারও দাড়ি দৌড়ে হিড় করে টেনে আমার পিতার সিংহাসন থেকে ওকে নামাবার বাসনায় আমি উদ্গ্রীব নই। কিন্তু কেন? এই লোকগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এদের কারো সন্তানের জন্ম আমি দেখিনি, কন্যার বিবাহে শরিক হইনি, এদের ওই অনুশোচনার ভাগীদারও আমি নই। ওদের কাউকে আমি নাম পর্যন্ত জানি না। ওই দাড়িওয়ালা লোকটার কথাই ঠিক, রাজাকে তার প্রজার স্মৃতির অংশীদার হতে হয়। সুতরাং ওদের ঘাটাতে চাইনি আমি, চলে যেতে চাই নিঃশব্দ পদসঞ্চারে। কিন্তু এমন যদি হতো, যদি পারতাম এই শহরটাকে এর মুক্তি, এর স্বাধীনতা ফিরিয়ে দিতে, যদি খুনের অপরাধ মাথায় নিয়েও পারতাম ওদের আশা আকাঙ্ক্ষা, ওদের স্মৃতি এবং প্রীতিকে আপন করে তুলতে, গ্রহণ করতে, তাহলে আমার মাকে খুন করে হলেও। গৃহশিক্ষক বললেন, চুপ করুন প্রভু, কেউ শুনে ফেলবে। অরেস্টিস, হ্যাঁ জানি, এসব কি কল্পনা বিলাস মাত্র। চলো এবার যাওয়া যাক। একটু তালাশ করে দেখো কোথাও একটা ভালো ঘোড়া মেলে কিনা, তাহলেই স্পার্টায় যাওয়া যায়। ওখানে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। তৃতীয় দৃশ্য। পূর্বের দৃশ্যে ইলেকট্রা ময়লার টিন হাতে এগিয়ে আসছে। ওদের না দেখেই জিউসের মূর্তির সামনে এসে দাঁড়িয়েছে ইলেকট্রা, মূর্তিকে উদ্দেশ্য করে। বজ্জাত কোথাকার,
তো বড় বড় চোখ পাকিয়ে তাকাচ্ছিস যে বড়, মুখখানা তোর ময়রার বিয়েনের মতো রসে টুকটুক, হুতুম মার্কা বজ্জাত শয়তান। তাকা না তাকা, ভয় আমি তবুও পাইনি। ওই পুণ্যবতী মহিলারা আজ ভোরে কালো পোশাক পরে তোর পুজো দিতে এসেছিল, বড় বড় জুতো পায়ে ঠকাস ঠকাস নেচে গিয়েছে। তোর তো তাতে আহ্লাদের সীমানা নেই। ঠক চুচ্ছার, তুই ওই বুড়ি ধাড়িগুলোকে ভালোবাসিস? ওরা যতই মৃতদের দিকে এগোয় তোর পীড়িত ততই বাড়ে। ওরা অতি উত্তম সুরা ঢেলেছে তোর পায়ে, কারণ আজ তোর পুজোর দিন, তোর মৎসব। কিন্তু তুই তো ওদের ওই বাসি অন্তর্বাসের গন্ধ শুকিসনি তোর ওই নাকের ছিদ্র দিয়ে। মূর্তির গায়ে নিজেকে চেপে ধরে নে, সুখে দেখ কুমারীর দেহের মিষ্টি সুবোস। হ্যাঁ, আমি নমিনা, উদ্ভিন্ন যৌবনা, কিন্তু তোর তো জীবন আর যৌবনকে বড় ভয়। এই দেখ সারাটা শহর দেখ, আমিও এসেছি তোর পুজোর অর্ঘ্য নিয়ে। এই নে দেখ কি এনেছি, ছুলোর ছাই, আলু পটলের খোসা, বাসি খাবার যাতে কিলবিল করছে একরাশ কৃমি, মাটি মাখা রুটির টুকরো যা আমাদের শুয়োরগুলোও খায় না। তোর ওই মাছিগুলোর জন্যই একেবারে মৎসব। শুভ হোক তোর ওই পুজোর উৎসব। এই অবাঞ্ছিত কামনার যেন ইতি হয়। তোকে হ্যাঁচকা টানে ধুলোয় লুটিয়ে দেই, এই শক্তি আমার নেই, কিন্তু তোর মুখে থুতু তো দিতেই পারি। সেইটাই বুঝি বা একমাত্র কাজ যা করবার শক্তি আমার আছে। কিন্তু জানিস সে আসবে। আমি যার প্রতীক্ষায় আছি সেই আসবে সুতীক্ষ্ণ তরবারি হাতে। সে এই এমন করে কোমরে হাত দিয়ে মাথাটা পেছনে হেলিয়ে তোকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেবে আর বিদ্রুপের হাসি হাসবে। তারপর এই এমন করে এক কোপে তোকে দুখণ্ড করবে, খণ্ডিত জিউস ধুলায় লুটাবে। এক খণ্ড বাঁয়ে গড়াগড়ি, আরেক খণ্ড ডানে। সবাই অবাক হয়ে বিস্ময় দেখবে। মৃতদের দেবতা জিউস এক খণ্ড নিরেট কাঠের তৈরি, ঠোঁটো জগন্নাথ বই আর কিছু নয়। দেখবে তোর ওই ভয়ালো রক্তমাখা চেহারা আর সবুজ চোখ, এসবই এক মোচ রক্তের কেরামতি ছাড়া আর কিচ্ছু নয়। তুই তো জানিস তোর ভেতরটা একখণ্ড নিরেট সাদা কাঠ মাত্র, শিশুর কোমল দেহের মতো সাদা। তুই তো জানিস তরবারির এক কোপে তা দ্বিখণ্ডিত করতে হবে, এক ফোঁটা রক্ত ঝরবে না তাতে। এক টুকরো সাদা কাঠ, চমৎকার কাঠ, জ্বলবে ভালো। অরেস্টিকে দেখে অরেস্টিস, ভয় পেও না ইলেক্ট্রা। ভয় আমি পাইনি, একটুও ভয় পাইনি। কিন্তু তুমি কে? আমি আগন্তুক, মুসাফির। ইলেক্ট্রা বলল, তাহলে স্বাগত জানাই। এই শহরে যা কিছু আছে না অজানা তার সবই আমার প্রিয়। তা তোমার নাম কি? অরেস্টিস। ফিলেবুস, করিন্থ থেকে আসছি। ইলেক্ট্রা বলল, বাহ, করিন্থ থেকে? আমার নাম ইলেক্ট্রা। অরেস্টিস। ইলেক্ট্রা, এখান থেকে সরে যাও, গৃহশিক্ষককে বলল। গৃহশিক্ষকের প্রস্থান। চতুর্থ দৃশ্য, অরেস্টিস এবং ইলেক্ট্রা। ইলেক্ট্রা, অমন করে তাকাচ্ছ কেন আমার দিকে? অরেস্টিস, তুমি অনিন্দ সুন্দরী। এখানকার এই দেহাতি লোকগুলোর সঙ্গে একটুও মিল নেই তোমার। ইলেক্ট্রা বলল, সুন্দরী? সত্যি বলছো আমি সুন্দরী? করিন্থের মেয়েদের মতো সুন্দরী? অরেস্টিস বলল, হ্যাঁ। ইলেক্ট্রা, এখানে কেউ আমাকে সুন্দরী বলে না। ওরা চায় না আমি জানতে পাই আমি সুন্দরী। আর তাছাড়া সুন্দর দিয়ে আমার হবেই বা কি? আমি তো হুকুমবরদার বাঁধি ছাড়া আর কিছুই নই। অরেস্টিস, বাঁধি? তুমি? ইলেক্ট্রা বলল, বাঁধির অদম। রাজা রানীর অন্তর্বাস ধুয়ে দিই আমি। কি বিচ্ছিরি ময়লা পুঁতি গন্ধময় অন্তর্বাস। আমাকে ধুতে দেয় সব, ওদের পরনে সব কাপড়, যেসব কাপড় ওরা ওদের দুর্গন্ধময় দেহের লজ্জা নিবারণ করে, যে অন্তর্বাস পরে রানী ক্লাইটেমেনেস্টা রাজার বিছানায় শোয়। আমি চোখ বুঝে সেই উচ্ছিষ্ট পরিধেও প্রাণপণে ঘষি। রান্নাঘরে ধোয়া মোছাও আমিই করি। বিশ্বাস হচ্ছে না? না,
এই দেখো আমার হাত, দেখো পেটে কেমন চৌচির হয়ে গেছে, হাতের চামড়া। কি অমন হতবম্বের মতো তাকাচ্ছ যে? আমার হাত দেখে কি কোনো রাজ দুলালির বিবাহ বল্লরী বলে ভুল হয়? অরেস্টিস বলল, ইস না, তা হয় না ঠিকই, কিন্তু থামলে কেন? বলো, আর কি কি কাজ ওরা তোমাকে দিয়ে করায়? ইলেকট্রা বলল, বেশ, তবে শোনো, প্রতিদিন সকালে আমাকে আবর্জনার এই টিনগুলো পরিষ্কার করতে হয়, রাজপ্রাসাদ থেকে বয়ে এনে। তা নিজেই তো দেখলে কোথায় ফেললাম। এই যে দেখছো, এই কাঠের জগন্নাথ, ইনি হচ্ছেন দেবতা জিউস, মাছি আর মৃতদের দেবতা। যেদিন না সেদিন না ভারী মজা হয়েছে। প্রধান পুরুত এলেন দেবতাকে নাম করতে, এসেই দিলেন কফির ডাঁটা আর আমের আঁটির মাড়িয়ে। ব্যাস, পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে আর কি। এই তুমি আবার বলে দেবে না তো ওদের? অরেস্টিস বলল, না ইলেকট্রা, দাও না বলে, ইচ্ছে করলে বলেই বয়েই গেল তাতে। ওরা আমাকে নিয়ে আর বেশি কি করবে? মারবেই তো। তা মার কি কম খেয়েছি নাকি? ছিলে কোটায় বন্দি করে রাখবে, সেটা নেহাত মন্দ হবে না। দিনান্তে ওরা আমার খাটুনির ইনাম দেয়। এক দীর্ঘাঙ্গিনীর সামনে আমাকে দাঁড়াতে হয় প্রতি রাতে। কলপ মাখা কালো চুল, স্থূল দুটি ঠোঁট, শুভ্র হাত, শুভ্র সুন্দর সম্রাঙ্গের হাত, যে হাতে চাক ভাঙা মধুর সৌরভ। মহিলা আমার কাঁধে যে দুটি হাত রেখে ভারী ঠোঁটের স্পর্শ আমার কপাল দিয়ে বলেন, শুভরাত্রি ইলেকট্রা। প্রতি রাতে সে স্পর্শ আমাকে সইতে হয়, যেন একটা ক্ষুধার্ত মাংসপিণ্ডের তপ্ত উষ্ণ স্পর্শ। আমি কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি, পড়ে যায়নি কখনো, হয়তো বুঝতে পারছো। এই আমার মা। চিলে কোঠায় বন্দি রাখলে মায়ের ঠোঁটের সে স্পর্শ থেকে কিছুটা রেহাই পেতাম। অরেস্টিস বলল, আচ্ছা, পালাবার কথা ভাবুনি কখনো? ইলেকট্রা বলল, না, সে সাহস নেই। গায়ের পথ রাত বিরেতে একলা পথ চলবার সাহস আমার নেই। অরেস্টিস, সঙ্গে যেতে পারে এমন কোনো বান্ধবীও নেই বুঝি? ইলেকট্রা বলল, না, আমি ছাড়া আমার আর কেউ নেই। এরা সবাই বলে আমি নাকি অলক্ষণে অপেয়া, সুতরাং বান্ধবী আর কোথায় পাচ্ছি? অরেস্টিস বলল, কেন? বিদ্যা দাইমা, যার হাতে তোমার জন্ম, সে নিশ্চয়ই তোমায় ভালোবাসে। ইলেকট্রা বলল, না, সেও না। মাকে জিজ্ঞেস করো, বলবেন আমাকে দেখলে নাকি সাক্ষাৎ দয়ার সাগরও শুকিয়ে যায়। অরেস্টিস বলল, সারাটা জীবন তুমি এখানে এভাবে কাটিয়ে দেবে? ইলেকট্রাও কান্নায় ভেঙে পড়ে, সারা জীবন? না, আলবত না, আমি প্রতীক্ষায় রয়েছি। অরেস্টিস, কিসের? কারা? এটা বলো, সে কথা বলছি নে, বড্ড বকি আমি। সে যাই হোক, তুমি কিন্তু বেশ সুপুরুষ, থাকবে কিছুকাল এখানে? অরেস্টিস বলল, ভেবেছিলাম আজই যাব, কিন্তু এখন। ইলেকট্রা, এখন কি? অরেস্টিস বলল, এখন ভাবতে হবে কি করব। ইলেকট্রা বলল, আচ্ছা, করিন্থ খুব সুন্দর শহর না? অরেস্টিস বলল, হ্যাঁ, খুব। ইলেকট্রা বলল, তোমার বুঝি খুব পছন্দ? খুব গর্ব তোমার করিন্থকে নিয়ে? অরেস্টিস বলল, ইলেকট্রা বলল, নিজের শহরকে নিয়ে গর্ব ভাবতে অবাক লাগে, হাসিও পায়। বুঝিয়ে বলো না, সে কেমন অনুভূতি? অরেস্টিস বলল, মানে, না, জানি নে, বুঝিয়ে বলতে পারবো না। ইলেকট্রা, পারবে না? আচ্ছা, সত্যি নাকি? শুনেছি করিন্থে আছে অসংখ্য ছায়াবিথী মনোরম উপবন, সেখানে সন্ধ্যায় কোমল অন্ধকারে নগরবাসীরা বেড়াতে বের হয়। অরেস্টিস বলল, হ্যাঁ। ইলেকট্রা বলল, সবাই ঘর ছেড়ে বাইরে আসে, সবাই বেড়াতে বের হয়? অরেস্টিস বলল, সবাই গোধূলি লগ্নে সবাই বেরোয়। ইলেকট্রা বলল, ছেলেমেয়েরা একসাথে? অরেস্টিস বলল, হ্যাঁ, একসাথে। ইলেকট্রা বলল, এদের একের সাথে অন্যের বলার মতো অপরন্ত কথা থাকে না? আর একে অন্যের কাছে থাকতে ভালোবাসি না? অনেক রাত অবধি শোনা যায় ওদের মিলিত কণ্ঠের উচ্চকিত হাসি। অরেস্টিস, তাই? ইলেকট্রা, আচ্ছা, আমার কথাগুলো তোমার নিশ্চয় খুব ছেলে মানুষই ঠেকেছে। আমার না ভাবতে ভীষণ দুর্বোধ্য ঠেকেছে। ছায়াবিথির তলে যুগল বিহার, সঙ্গীত আর উচ্চকিত হাসি, কিন্তু এই কিছুই কল্পনায় মূর্ত হয়ে উঠছে না। এখানকার সবাই একটা ভীতির পীড়নে জর্জরিত, আর আমি? অরেস্টিস,
তুমি? ইলেকট্রা, হ্যাঁ, আমি জর্জরিত হয়েছি ঘৃণার আগুনে। আচ্ছা, করিন্থের মেয়েরা সারাদিন কি করে? অরেস্টিস বলল, ওরা অতি যত্নে সুন্দর করে সাজে, তারপর হয় গান গায়, না হয় বাঁশি বাজায়, কিংবা বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, আর রাতে নাচতে যায়। ইলেকট্রা বলল, আচ্ছা, ওদের জীবনে কোনো ভাবনা নেই? অরেস্টিস, আছে, সেগুলো ছোটোখাটো। ইলেকট্রা, আচ্ছা শোনো, করিন্থের নগরবাসীদের কোনো অনুশোচনা হয় না? অরেস্টিস বলল, হয়, সে কালে ভদ্রে। ইলেকট্রা বলল, সুতরাং ওরা ওদের খুশি মতো চলে, চলার শেষে তা নিয়ে মিথ্যে ভাবতে বসে না। অরেস্টিস, সেই ওদের চলার ছন্দ। আর ইলেকট্রা বলল, আশ্চর্য। আচ্ছা, আরেকটা জবাব দাও দেখি, আমার জানা প্রয়োজন, কারণ আমি একজনের প্রতীক্ষায় আছি। আচ্ছা ধরো, করিন্থের কোনো যুবক যে রাতে রাদারে বান্ধবীর হাত ধরে হেসে খেলে বেড়ায়, দীর্ঘদিনের প্রবাস থেকে ফিরে এসে সে দেখল তার পিতা আততায়ীর হাতে নিহত, মা সেই ঘৃণ্য ঘাতকের ঘরণী, আর তার বোন কৃতদাসী হয়ে নিগৃহীতা। তাহলে তাহলে সে যুবক কি করবে? সে কি ভয়ে পেছিয়ে গিয়ে সান্ত্বনা খুঁজবে তার বান্ধবীদের উষ্ণ সাহচর্যে, নাকি তরবারি উন্মুক্ত করে ঝাঁপিয়ে পড়বে সেই ঘাতকের বুকে, টুকরো টুকরো করে কাটবে তার দেহকে? ওকে, তুমি চুপ করে রইলে যে? অরেস্টিস বলল, আমি জানি না। ইলেকট্রা বলল, বারে, জানি না বলছো কেন? ক্লাইটেমেনেসটা বলল, ইলেকট্রা। ইলেকট্রা বলল, চুপ। অরেস্টিস, কি হলো? কে ডাকে? ইলেকট্রা বলল, আমার মা, রানী ক্লাইটেমেনেস্ট্রা। পঞ্চম দৃশ্য, অরেস্টিস, ইলেকট্রা, ক্লাইটেমেনেস্ট্রা। ইলেকট্রা বলল, ব্যাপার কি ফিলেবুস, ভয় পেলে নাকি? অরেস্টিস বলল, এই সে মুখ যাকে কল্পনায় মুক্ত করে তুলতে চেয়েছি হাজারো বার। অবশেষে দেখেছি তাকে, উৎকট প্রসাদনীর আড়ালে লুকানো ক্লিষ্ট বিপন্ন একটি মুখ। কিন্তু কিন্তু তার চোখগুলোকে এমন প্রাণহীন প্রকাশে দেখব, এমন তো ভাবিনি। ক্লাইটেমেন্সটা বলল, ইলেকট্রা, রাজার আদেশ, তোমাকে উৎসবের জন্য তৈরি হতে হবে, পড়তে হবে কৃষ্ণবর্ষণ আর রত্ন অলঙ্কার। কি অমন করেছিস কেন? মাটির দিকে তাকাচ্ছিস কেন? বাহু দুটি অমন চেপে ধরছিস কেন? নিজের শরীরটাকে নিয়ে কি করবি যেন ভেবে পাচ্ছিস নে, কিন্তু ভুলছে না কেন? কিছুক্ষণ আগে জানলা দিয়ে দেখলাম সপ্রতিভ কলকণ্ঠ দীপ্রচক্ষু এক অন্য ইলেকট্রাকে, কিন্তু আমার সামনে এলেই এমন করিস কেন? এই তাকা, তাকা আমার চোখে, জবাব দে আমার কথার। ইলেকট্রা বলল, তোমার এই উৎসবের শান শৌকত আর রৌশনাই বাড়িয়ে তুলতে আমার মতো একটা জবুথুবু ঝিয়ের কি একান্ত প্রয়োজন না? ক্লাইটেমেন্সটা বলল, নাটুকেপনা রাখ দেখিন, তুই রাজকন্যা, প্রতিবারের মতো এবারও প্রজারা তোকে দেখবার প্রতীক্ষায় থাকবে। ইলেকট্রা বলল, রাজকন্যা? হ্যাঁ, একদিনের রাজকন্যা। প্রতি বছর এই দিনটিতেই কেবল তোমার মনে পড়ে আমি কে, কারণ প্রজারা রাজ পরিবারকে এক ঝলক দেখে ধন্য হতে চায়। কি বিচিত্র এই রাজকন্যার জীবন, শুয়োরের পাল পোষা আর থালা বাসন ধোয়া যার একমাত্র কাজ। আচ্ছা, প্রতিবারের মতো ইজিস্থাস কি এবারও জনসম্মুখে আমার গ্রীবায় হাত রেখে মিষ্টি করে হাসবে? তার সে হাসিটি অম্লান রেখে আমার কানে কানে উচ্চারণ করবে ভয়ালো সাবধানবাণী? ক্লাইটেমেনেসটা, সেটা নির্ভর করে তোর উপর। ওর আচরণ ভিন্নতর হবে কেন যদি? ইলেকট্রা বলল, যদি আমি এই অনুশোচনা আর অপরাধ বোধকে অবাধে সংক্রমিত হতে দেই আপনার চেতনায়, করিনি এমন অপরাধের জন্য যদি দেবতাদের ক্ষমা ভিক্ষা করি, ইজিস্থাসের হস্ত চুম্বন করে যদি ওকে পিতা বলে ডাকি, থু, কথাটা ভাবলেই আমার গা ঘিনঘিন করে। ওর নখের কোণে এখনো রক্ত লেগে আছে। ক্লাইটেমেনাসটা বলল, যা খুশি তাই করিয়ে, নিজের তো তোকে কিছু করতে বলেননি সে অনেক দিন, আমি শুধু রাজার হুকুম নিয়ে তোকে জানিয়ে গেলাম। একটা বলল, কেন আমি ওর হুকুম মানব? রাজা তো তোমার স্বামী মা, তোমার অতি আদরের স্বামী, আমার তো নয়। ক্লাইটেমেনাসটা বলল, আমার আর কিছু বলার নেই ইলেকট্রা, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি নিজের সর্বনাশ ডেকে আনছিস তুই, সে সঙ্গে আমাদেরও। আর আমি বা তোকে কি করে সদুপদেশ দেই? মাত্র একটা সকাল, আর তাতেই আমি আমার সারা জীবনের চরম সর্বনাশ ডেকে এনেছি। জানি তুই আমায় ঘৃণা করিস,
কিন্তু মা আমার প্রাণ একটা আশঙ্কায় কেঁপে ওঠে যখন দেখি তুই আমার মতো হয়েছিস। সেই চিবুক, দীর্ঘ মুখমণ্ডল, রক্তের উদ্দাম চঞ্চলতা, চক্ষে সপ্রতিভ বুদ্ধির দীপ্তি। কিন্তু কি হলো তাতে? ইলেটা বলল, বলো না, বলো না, তোমার সাথে কোনো মিলই চাইনি আমি। আচ্ছা ফিলেবুস, তুমি তো আমাদের পাশাপাশি দেখছো, বড় দেখি আমি কি দেখতে আমার মায়ের মতো কিনা? অরেস্টিস বলল, কি বলবো আমি? ওর মুখ প্রশস্ত একটা মাঠের মতো, শিলা আর ঘূর্ণিতে বিধ্বস্ত। তোমার মুখ আসন্ন কাল বৈশাখীর গুমট। তোমার ওই অবাধ্য চিত্ত একদিন তোমার হাড় পর্যন্ত জ্বালিয়ে ছাই করে দেবে। ইলেকটা বলল, কাল বৈশাখীর গুমট? বেশ বেশ, এটুকু মেনে নিতে বাধা নেই। তোমার কথাই যেন সত্যি হয়। কার্টেমিনাসটা বলল, তুমি তুমি কে হে যুবক? তোমার চাহনি তো সপ্রতিভ। এসো দেখি একটু ভালো করে। তা এখানে কি জন্য? ইলেকটা বলল, ওর নাম ফিলেবুস, নিবাস করিন্থে, একজন মুসাফির। ক্লাইটেমেন্সটা বলল, ফিলেবুস? ও। ইলেকটা বলল, অন্য একটা নাম তোমার যেন বড় ভয় মা। ক্লাইটেমেন্সটা, ভয়? আমার নিজের জীবনে যে সর্বনাশ ডেকে এনেছি তাতে একটাই লাভ হয়েছে আমার, আর তা হচ্ছে সব রকম ভয় সংখ্যা থেকে এখন আমি মুক্ত। এসো বিদেশি, স্বাগত জানাই তোমাকে। কি সবুজ নবীন তোমার কান্তি, একেবারে কাছা। বয়স কত বাচ্চা? অরেস্টিস বলল, 18। ক্লাইটেমেন্সটা, বাবা মা বেঁচে আছেন? অরেস্টিস বলল, বাবা নেই। ক্লাইটেমেন্সটা বলল, কিন্তু তোমার মা? তোমার মায়ের বয়স বোধ করি আমার কাছাকাছি। আহা, থামো থামো, তোমার বলতে হবে না। ছেলের মায়ের ছেলের চোখেই মায়ের বয়স নিশ্চয়ই আমার চেয়ে অনেক কম। তোমার কাছে বসে নিশ্চয়ই তিনি এখনো আনন্দে গান করে থাকেন। মাকে তুমি খুব ভালোবাসো না? কি হলো, চুপ করে রইলে যে? মাকে ছেড়ে এলে কেন? অরেস্টিস বলল, আমি স্পার্টায় যাচ্ছি সৈন্যদলে নাম লেখাতে। ক্লাইটেমেন্সটা বলল, পথিকের সাধারণত আমাদের এই শহরকে এড়াবার জন্য অনেকখানি পথ ঘুরে যায়। কেন, কেউ তোমায় হুঁশিয়ার করে দেয়নি? সমতলের বাসিন্দারা আমাদের স্পর্শ পর্যন্ত পরিহার করে চলে। আমাদের অনুশোচনা আর অপরাধ বোধকে ওরা ভাবে বালাই, ভয়, পাছে ওদের সংক্রমিত হয়। অরেস্টিস বলল, জানি সে কথা। ক্লাইটেমেন্সটা, 15 বছর আগে সংগঠিত এক অমার্জনীয় অপরাধের বোঝা আমরা বয়ে চলছি, এ কথা বলেনি কেউ? অরেস্টিস বলল, হ্যাঁ বলেছে। ক্লাইটেমেন্সটা, বলেনি রানীর অপরাধের বোঝাটাই সবচেয়ে ভারী, মানুষ ওর নাম শুনলে শিউরে ওঠে? অরেস্টিস বলল, হ্যাঁ তাও শুনেছি। ক্লাইটেমেন্সটা বলল, এসব জেনেও তুমি এখানে এসেছো বিদেশি? আমি রানী। ক্লাইটেমেন্সটা। ইলেকট্রা বলল, ওকে করুণা নয় ফিলেবুস, আমাদের জাতীয় উৎসবের রানী ভারী উৎসাহ, গণ স্বীকারোক্তি। সে উৎসবে রানী খুব পুলকিত বোধ করেন। প্রত্যেকেই প্রকাশ্যে নিজ নিজ পাপের স্বীকারোক্তি করে। ছুটির দিন তাকিয়ে দেখলে এমন দৃশ্য বিরল নয়। দেখবে দোকানি দোকানের ঝাঁপি বন্ধ করে গড়িয়ে চলছে হাঁটুর উপর ভর করে। তুলোবালি মেয়েকে প্রাণপাটা চিৎকার করে বলছে, আমি খুনি, আমি ব্যভিচারী। কিন্তু এই খেলায় নগরবাসীদের এখন তেমন কোনো উৎসাহ নেই। প্রত্যেকেরই একে অন্যের অপরাধ সম্পর্কে জানে। বিশেষ করে রানীর পাপে এখন কারো উৎসাহ নেই। রানীর পাপ এখন একটা আনুষ্ঠানিকতার ব্যাপার, বলতে পারো আমাদের আদিম অপরাধ। সুতরাং তোমার মতো এমন সতেজ কাঁচা নবীন কাউকে পেলে ওর পাপের কাহিনী শোনাবার যে মৌকা, তার আনন্দ কি যে একবার ভেবে দেখো দেখি। মৌকা বটে, মনে হবে যে বুঝিবা তার প্রথম স্বীকারোক্তির পুলক। ক্লাইটেমেন্সটা বলল, চুপ কর তুই, যে কেউ দিক না আমার মুখে থুতু, বলুক না পাতকি, বলুক না বেবুসে, কিন্তু আমার সন্তাপে কেউ মন্দ বলবে এমন অধিকার কারণে। ইলেকট্রা বলল, দেখলে ফিলেবুস, দুনিয়ার নিয়মই এই, একটু নিন্দা করার জন্য লোকের অনুনয়ের অন্ত নেই, কিন্তু নিন্দা করবে কেবল সেইটুকু পাপের যা তারা স্বীকার করে। বাকিটুকুর জন্য কারো মাথা ব্যথা থাকতে নেই, খুঁজে বের করো, রীতিমতো খেয়ে পেয়ে যাবে। ক্লাইটেমেন্সটা বলল, 15 বছর আগে লোকে বলতো আমি নাকি ছিলাম গ্রীসের শ্রেষ্ঠ সুন্দরী, শ্রেষ্ঠা। এখন আর তাকিয়ে দেখো, আমার যন্ত্রণাকেও বুঝতে চেষ্টা করো। বিদেশি তরুণ শুনো, তাহলে খোলাখুলি বলি, সেই কামাসক্ত মিন্সের
মৃত্যুতে আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। হাম্মামের পানি ওর রক্তে যখন লাল হয়ে উঠল, তখন আমি চরম পুলকে নেচেছিলাম, গেয়েছিলাম। এই 15 বছর পরেও সে কথা মনে হলে আমার গা শিউরে ওঠে। কিন্তু আমার আমার একটি ছেলে ছিল, এখন তার বয়স তোমার মতোই। ইতিহাস যখন তাকে ঘাতকের হাতে তুলে দিল আমি। ইলেকট্রা বলল, বোধ করি তোমার একটি কন্যাও ছিল মা, যাকে তুমি বাড়ির ঝিগিরিতে বহাল রেখেছ। কিন্তু কই, সে পাপের অনুশোচনায় বিশেষ একটা আছে বলে তো তোমার মনে হয় না। ক্লাইটেমেন্সটা বলল, ইলেকট্রা, বয়সে তুই কাঁচা, কোনো অপরাধ না করা পর্যন্ত এই বয়সের নিন্দা করা খুবই সহজ। কিন্তু জানিস নে, তুইও একটা অপরাধের বোঝা টেনে নিয়ে বেড়াবি। প্রতি পদক্ষেপেই মনে হবে বুঝিবা এই মুক্তি পেলে, কিন্তু সে পাপের ভার এক তিলও কমবে না। পেছনে তাকালে দেখবি পায়ে পায়ে আসছে, এটা কালো স্ফটিকের মতো চকচক করছে। সে পাপের স্বরূপ ভুলে গিয়ে নিজেই শুধুবি, আচ্ছা, এ পাপ কি আমি করেছি? সে কি আমি? লক্ষবার অস্বীকার করলেও দেখবি সে বোঝার গুরু ভাব বেদম টানছে পেছন থেকে। তখন বুঝবি জীবনকে বাধা দিয়েছিস পাশের একটি মাত্র ভ্রান্ত চালে। যেটুকু রইল তা শুধু অপরাধের ঘানিটাকে ঘানা, মৃত্যু টানা। ভালো হোক মন্দ হোক, অনুশোচনার নিয়মই হচ্ছে এই। আর তখন, তখন দেখবি তোর নবযৌবনের এই অহংকার হার মানবে। ইলেকট্রা বলল, আমার নবযৌবনের অহংকার? আচ্ছা, তাহলে তোমার অনুশোচনা বিগত যৌবনের জন্য, কৃত পাপের জন্য নয়। আমার পবিত্রকে তুমি ঘৃণা করো, তার চেয়েও বেশি বেশি ঘৃণা করো আমার যৌবনকে। ক্লাইটেমেনেসটা বলল, ইলেকট্রা, তোর মাঝে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি আমার এই আমিটাকে। না না, তোর যৌবনকে নয়, তোর মাঝে আমার যৌবনকে। ইলেকট্রা বলল, আর মা, আমি ঘৃণা করি তোমাকে। ক্লাইটেমেনেসটা বলল, ছি ছি ইলেকট্রা, এ কি করছি আমরা? একই পুরুষের প্রেমাসক্ত সমবয়সী দুটি নারীর মতো ঝগড়া করছি নাকি? কিন্তু তবু আমি তোর মা। জানি না তুমি কে যুবক, জানি কি জন্য তোমার আগমন, কিন্তু তোমার পদসঞ্চারে অমঙ্গলের ধ্বনি শুনতে পাচ্ছি। ইলেকট্রা আমায় ঘৃণা করে, সে তো আমি জানি, কিন্তু 15 বছর ধরে আমরা নীরবে ছিলাম। কেবল চোখের তারাই নাচতো আমাদের অনুমতির বৈরিতা। কিন্তু এই যে তুমি এসেছো, কথা বলছো বেশ, ব্যাস দেখো কেমন রাস্তার কুকুরের মতোই দুজন গজরাচ্ছি, ঝগড়া করছি। আরগোসের প্রত্যাশিদ্ধ প্রাচীন নিয়মে তোমাকে আপ্যায়ন করতেই হয়, কিন্তু ছাপ বলে ফেলি, তুমি বাচ্চা চলে যাও। আর তোকে, যে তুই অবিকল আমার মতো হয়েছিস দেখতে, তোকে আমি ঘৃণা করি, সত্যি ঘৃণা করি। আমার জীবন গেলেও তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কথা জানিস বলেই আমার এই দুর্বলতার সুযোগ নিচ্ছিস। কিন্তু তোর ছোট্ট বিষাক্ত ফনায় তুই ইজিস্থাসের বিরুদ্ধে তুলিস নে। লাঠির আঘাতে সাপের মাথা ভাঙতেও সে ভালো করেই জানে। ও যেমন বলে তেমনি করিস, না হলে তোর কপালে দুঃখ আছে। ইলেকট্রা বলল, রাজাকে বলে দিও আমি যাচ্ছি না এই উৎসবে। জানো পিলেপুস, ওরা কি করে? শহরের প্রান্তে উচ্চ মালভূমিতে একটা বিরাট গুহা আছে, এর থই কেউ পায়নি আজ পর্যন্ত। যুবক বলো, বৃদ্ধা বলো, কেউ না। লোকে বলে নরকে গিয়ে নাকি এর শেষ হয়েছে। প্রধান পুরোহিত এর মুখটা একটা বিরাট পাথর দিয়ে বন্ধ করে রেখেছেন। বিশ্বাস করো, প্রতি বছর উৎসবের দিনটিকে নগরবাসীরা ওই গুহা মুখের সামনে জমায়েত হয়। শুনে ওরা পাথরটাকে সরিয়ে দেয়। ওরা বলে আমাদের মৃতেরা নাকি নরক থেকে উঠে এসে নগরীর পথে পথে ঘুরে বেড়ায়। প্রতি গৃহে ওদের খাবার দেওয়া হয়, টেবিলে বিছানা করা হয়, চেয়ারে পাতা হয়, আর বাড়ির লোকেরা রাতের ঘরের কোণে গুটিসুটি মেরে থাকে যাতে ওদের অসুবিধা না হয় সেজন্য। মৃতেরা সব জায়গায় ঘুরে বেড়ায়, সারা শহরটাই ওদের দখলে। নগরবাসীরা ওদের যে কী অনুনয় না করে কল্পনাও করতে পারবে না। ও হে মৃতাত্মা, তোমার কোনো ক্ষতি হোক কি আমি চাইনি, সদয় হও প্রিয়তম। পরদিন ভোরে ওরা পাতালে ফিরে যায়। পাথরের ঢাকনাটা গুহার মুখ ঠেলে বন্ধ করে দেওয়া হয়। ব্যাস, পরের বছর না আসা পর্যন্ত সেখানে এই প্রহসনের অংশ নিতে আমি নারাজ। নিতেরা ওদের আত্মীয়, আমার কেউ নয়। ক্লাইটেমেনেসটা বলল, স্বেচ্ছায় না গেলে রাজা তোকে জোর করে নিয়ে যাবে জানিস। ইলেকট্রা বলল, জোর করে?
বুঝতে পারছি। আচ্ছা, তবে তাই হোক, পরম স্নেহময়ী মা আমার। তবে তুমি রাজাকে জানিয়ে দাও, তাহার আজ্ঞা পালিত হবে। উৎসবে আমি যাব। প্রজারা আমায় দেখতে চাইলে তারা নিরাশ হবে না। ফিলেবুস, তুমি একটা কাজ করো, দয়া করে থেকো, এখনই যেও না, উৎসবটা দেখেই যেও। হয়তো উৎসবের কোনো কোনো জিনিস তোমার ভালো লাগতেও পারে। যাই দেখি, তৈরি হয়ে আসি। ইলেকট্রার প্রস্থান। ক্লাইটেমেনেসটা, চলে যাও এখান থেকে। আমার কেবলই মনে হচ্ছে তুমি অমঙ্গল বয়ে আনছো আমাদের জন্য। আমাদের অমঙ্গল কামনা করার কোনো সঙ্গত কারণ তোমার নেই। আমরা তোমার কিছুই করিনি। সুতরাং হে বিদেশি, যাও, চলে যাও। ধর্মের দোহাই, তোমার মায়ের দোহাই, পায়ে পড়ি, তুমি চলে যাও। অরেস্টিস বলল, আমার মায়ের দোহাই। ষষ্ঠ দৃশ্য, জিউসের প্রবেশ। অরেস্টিস এবং জিউস। জিউস বলল, আপনার অনুচর বলেছিল আজই চলে যাচ্ছেন। সারাটা শহর খোঁজ করেও সে ঘোড়া পায়নি কোথাও। তাই আমি আপনাকে ন্যায্য মূল্যে দুটো সুসজ্জিত ঘোড়া দিতে পারি। অরেস্টিস বলল, আমি কোথাও যাচ্ছি না। জিউস প্রলম্বিত স্বরে বলল, আপনি যাচ্ছেন না? বেশ বেশ, আমি তাহলে আপনাকে ছেড়ে যাই কি করে বলুন দেখি? আপনি আমার মেহমান। শহরের ও প্রান্তে একটা চমৎকার সরাই আছে, সেখানে আমরা সবাই থাকতে পারবো। আমার সঙ্গে আমার সঙ্গ আপনার মন্দ লাগবে না, এই আশ্বাস দিতে পারি। কিন্তু দাঁড়ান, আগে ওই মাছিগুলোর একটা বিহিত করে নেই। ছু মন্তার ছু ছু। দেখলেন, আমার মতো প্রবীণ মানুষ আপনার নবীনের কাজ করতে পারে কখনো কখনো। তাছাড়া আমি আপনার বাবার মতো। আপনার সব কথা আমাকে বলতে হবে কিন্তু। আসুন যুবক, না বলবেন না। এই ধরনের হঠাৎ দেখার মেওয়াও মিলতে পারে। এই টেলেবেকাসের কথাই ধরুন না, ওই যে রাজা ইউলিসিসের পুত্র। একদিন শুভক্ষণে মেন্টার নামে একজন প্রবীণের সাথে তার দেখা হয়েছিল, যিনি তার বাহুবল বৃদ্ধি করেছিলেন। সেই বুড়ো মেন্টার আসলে কে, সে কথা আশা করি জানেন। অরেস্টিসকে সঙ্গে নিয়ে জিউসের প্রস্থান প্রথম অঙ্ক শেষ হলো। ধন্যবাদ সবাইকে।